সেনা সদর জানতো না এই বিষয়ে, সেনাবাহিনী প্রধান জানতেন না। যদি তিনি না জানেন যে অপরাধের চিহ্নগুলো মুছে ফেলা হচ্ছে, আয়নাঘর মিলিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি থাকেন কি করে? তার কাজটি কি? এই প্রশ্নের জবাব আমরা এখন হয়তো পাচ্ছি না, কিন্তু একটা সময় আসবে এই প্রশ্নের জবাব দিতে হবে। ওয়াকারুজ্জামানকে দিতে হবে, তার যারা ডাউন লাইন আছেন তাদের দিতে হবে। তারা কাকে কাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, এইসব অভিযুক্ত জেনারেলরা কিভাবে পালিয়ে গেল, এই সব কিছুর জবাব একদিন তাদের দিতে হবে, দিতেই হবে। পৃথিবীতে অনেক নৃশংস শাসক ছিলেন, স্বৈর শাসক, তাদের তালিকা অনেক দীর্ঘ হবে সেই তালিকা নিয়ে যদি কথা বলতে হয়। তো স্বৈর শাসকদের সবাই কিন্তু পুরুষ ছিলেন না, মহিলাও ছিলেন দু একজন, এবং তাদের নৃশংসতা পুরুষ স্বৈর শাসকদের অনেক সময় হার মানিয়েছে। তো তেমনি একজন মহিলা স্বৈর শাসকের কথা আপনাদের বলবো আমি, প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। তো সেই মহিলা স্বৈর শাসকের নাম ছিল রানা ভলোনা। রানা ভলোনা ছিলেন ইস্ট আফ্রিকান কান্ট্রি, এখন যে রিপাবলিক অফ মাদাগাস্কার আছে, সে মাদাগাস্কারের রানী ছিলেন রানা ভলোনা। আর তিনি সেই দেশটি শাসন করেছিলেন 13 বছর, 1829 থেকে 1842 পর্যন্ত। আর তার শাসন আমলে 1833 থেকে 39 পর্যন্ত, এই 6 বছরে তার নৃশংসতায়, তার নির্যাতনে, তার নিপীড়নে মাদাগাস্কারের জনসংখ্যা ছিল 52 লক্ষ, সেইটি 25 লাখে নেমে এসেছিল। অর্থাৎ দেশের অর্ধেক জনসংখ্যাকে তিনি নিশ্চিহ্ন করে দিয়েছিলেন, মেরে ফেলেছিলেন ভার্চুয়ালি। এতটাই নৃশংস ছিলেন সেই রানা ভলোনা। তো যতটুকু জানা যায় তার সম্পর্কে, তার রানী হয়ে ওঠার ঘটনাটিও নির্মম ছিল। এবং ইন্টারেস্টিংলি, রানী হয়ে ওঠার পর তার যে রাজ্য শাসন কৌশল, সেটি ছিল আরও নির্মম। তো সেই নির্মম শাসনের প্রমাণ তিনি রেখে গিয়েছেন সেই 33 থেকে 39, 1806 বছরের মধ্যে। সেই সময়টিতে তিনি, বলা হয় যে তিনি, কেউ তার বিরোধিতা করে তো দূরের কথা, সামনাসামনি কেউ যদি বিরোধিতা করার চিন্তাও করত, এবং কেউ কোনোভাবে তিনি জানতে পারতেন যে তার বিরোধিতা করার কথা কেউ ভাবছে, তাকে হত্যা করা হতো নৃশংসভাবে। এবং এই কাজে তিনি সেনাবাহিনীকে ব্যবহার করতেন, নৃশংস মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদেরকে। এইভাবে তিনি অর্ধেক জনসংখ্যা শেষ করে ফেলেছিলেন দেশটি। তো লেডি ডিকটেটর রানা ভলোনা। আর আমাদের লেডি ডিকটেটর ছিলেন পলাতক শেখ হাসিনা। তার সঙ্গে তার কি মিল আছে? আছে অনেকাংশেই। হ্যাঁ, তিনি হয়তো 25-26 লক্ষ লোককে মেরে ফেলেননি, কিন্তু আবার কমও করেননি। তিনি যেভাবে নির্যাতন করেছেন আমাদের দেশের মানুষকে, নিজ দেশের মানুষকে, বিরোধী মতকে যেভাবে দমন করেছেন, বিরোধীদের যেভাবে নিশ্চিহ্ন করবার প্রোগ্রাম নিয়েছিলেন, সেইটি কোনো অংশেই কম না। আর তিনিও নিশ্চয়ই এই নৃশংসতার কারণে ইতিহাসে জায়গা করে নেবেন। ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না, তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেয় সময় মতো। তো শেখ হাসিনাও একদিন ইতিহাসের অংশ হয়ে উঠবেন নৃশংসতার জন্যে, নির্মমতার জন্যে, অমানবিক কর্মকাণ্ডের জন্যে, মানবতা বিরোধী অপরাধের জন্যে। কেউ এটি ঠেকাতে পারবে না, ইতিহাসে তার জায়গা কিন্তু হবে। আওয়ামী বাকশালীদের ইতিহাস এইভাবেই লিখিত হবে। তারা যখন ক্ষমতায় ছিল 16 বছর, তারা চেষ্টা করেছে ইতিহাস পাল্টে ফেলতে, বাংলাদেশের তাদের মতো করে ইতিহাস লিখবার চেষ্টা করেছে, লাভ হয়নি। ইতিহাস সময় মতো ঠিকভাবেই লিখিত হয় এবং যার যার জায়গা সেখানে হয়ে যায়। তো ইদানিং সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের গুম কমিশন কাজ করছিল হাসিনার নৃশংস কর্মকাণ্ড বের করবার জন্যে। কাকে কাকে তিনি গুম করেছেন, কাকে কাকে গুপ্ত হত্যা করেছেন, কারা কারা অ্যাসাসিনেশনের শিকার হয়েছে, এই বিষয়গুলো বের করবার জন্যে গুম কমিশন কাজ করছে অনেকদিন থেকে। তো সম্প্রতি গুম কমিশন তাদের অন্তর্বর্তীকালীন একটি রিপোর্ট দিয়েছে। সে অন্তর্বর্তীকালীন 6ষ্ঠ অধ্যায়ে, প্রতিবেদন যে আছে অন্তর্বর্তীকালীন, সেটি 6ষ্ঠ অধ্যায়ে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। কিছু ঘটনা, কতটা নৃশংস হতে পারে সেই ঘটনা আমি ঠিকমতো পড়তে পারছিলাম না, আমাকে মাঝে মাঝে থেমে যেতে হয়েছিল। সো আমি আপনাদের সঙ্গে এটি শেয়ার করবার সিদ্ধান্ত নিয়েছি, কারণ প্রিয় দর্শক, আপনাদের জানার দরকার আছে আসলে এই হাসিনা কে ছিলেন, কতটা নৃশংস একজন মানুষ হতে পারে, কতটা অমানবিক একজন মানুষের চিন্তা হতে পারে, কতটা বিকৃত রুচির একজন মানুষ হতে পারে, তার নিজ দেশের মানুষের বিরুদ্ধে কতটা নির্মম তিনি হতে পারেন, সেই প্রমাণ তিনি রেখেছেন ছত্রে ছত্রে, লাইনে লাইনে। সেই কথাটি আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমি নিজে থেকে বলতে পারতাম, বাট রিপোর্টটি আমি পড়তে চাচ্ছি যেরকম আছে, তাতে করে সিরিয়াসনেসটি আরও ভালোভাবে ফুটে ওঠে। তো আমি শুরু করছি, একটু ধৈর্য রাখবেন আমি আশা করছি।
গুম কমিশনের রিপোর্টে বলা হয়, স্বৈরশাসকদের ক্ষমতা পরিবর্তনের সময় নিরাপত্তা বাহিনীর সাবেক প্রধানদের বিরুদ্ধে দ্রুত ও সহিংস প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। সে তুলনায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের বিরুদ্ধে সংযত আচরণ করা হয়েছে। কমিশন বলছে, পট পরিবর্তনের পরও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ কর্মকর্তারা গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের জবাবদিহি নিয়ে আপত্তি জানিয়েছেন। আমাদের যারা এখন শীর্ষ কর্মকর্তা আছেন বিভিন্ন বাহিনীর, সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে বাকিরা, এখন যারা ডিজিএফ এর প্রধান আছেন, এনএসআই এর প্রধান আছেন, র্যাব প্রধান আছেন, এই প্রধানরা, বাহিনী প্রধানরা আপত্তি করেছে, যাতে করে যারা স্বৈর শাসনকে জিয়ে রেখেছিল, যাদের মাধ্যমে হাসিনা নৃশংস কর্মকাণ্ডগুলো করতে পেরেছিল, অনেক মায়ের বুক খালি করতে পেরেছিল, সেই অসভ্য, সেই বর্বর অফিসারদের আইনের আওতায় আনবার বিষয়টি বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে শুরু করে বাকি বাহিনীর কোনো প্রধান সমর্থন করছে না, তারা সেটির বিরোধিতা করছে। এই কথাটি বলা হয়েছে এখানে। গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, সংস্থার প্রধানদের জবাবদিহির আওতায় আনা নজিরবিহীন এবং দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর। ভেবে দেখুন একবার, তারা অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা যাবে না, এটি নাকি দেশের জন্য ক্ষতিকর। হাউ অ্যাবসার্ড। যুক্তরাষ্ট্রের সিআইয়ের উদাহরণ টেনে এই কর্মকর্তারা গুম কমিশনের কাছে বলেছেন, সিআইএ বহু বিতর্কিত অবৈধ অপারেশনে জড়িত ছিল, কিন্তু তাদের ডিরেক্টরদের আইনি শাস্তি দেওয়ার ঘটনা খুব একটা নেই। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের বিচারের মুখোমুখি করা একটি অস্বাভাবিক এবং অন্যায্য দৃষ্টান্ত স্থাপন করছে বলে মনে করছেন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তারা। হাউ রিডিকিউলাস অ্যান্ড হাউ ইনহিউম্যান। এক্ষেত্রে গুম কমিশন বলছে, সিআইয়ের সঙ্গে উদাহরণ টানা যুক্তিসঙ্গত নয়। তুলনা হতে পারে সাদ্দাম হোসেনের পরবর্তী ইরাক বা গাদ্দাফির পতনের পর লিবিয়ার সঙ্গে। বাহিনীগুলো এত সব গুরুতর অপরাধ করেও দীর্ঘমেয়াদী নীরবতা বজায় রেখেছে, কারণ শেখ হাসিনার সময় নিরাপত্তা বাহিনীগুলো এগুলোকে অপরাধ হিসেবে বিবেচনা করত না, বরং প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে গুম, খুন, ক্রসফায়ার স্বাভাবিক হয়ে উঠেছিল। গুম খুনের পর নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের পুরস্কার স্বরূপ নগদ অর্থ দেওয়া হতো। নির্দেশ মতো অর্ডার পালন না করলে সৈনিক কিংবা তুলনামূলক তরুণ অফিসারদের মেরে ফেলা কিংবা কঠোর শাস্তির আশঙ্কা থাকত বলে কমিশনে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন সেই সময় র্যাবে প্রেষণে যাওয়া কর্মরতদের কয়েকজন। র্যাব ইন্টেলিজেন্সে থাকাকালীন এক বন্দী সেফ হাউস থেকে অল্প সময়ের জন্য পালিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলে যান। ওই সৈনিক ও তরুণ অফিসারের পরে অবশ্য বন্দীকে আবার ধরেও নিয়ে আসা হয়। এরপরই ওই বন্দীকে হত্যা করা হয়। র্যাবের বর্বরতার জন্য কুখ্যাত ছিলেন সিনিয়র এক কর্মকর্তা। তার নাম উল্লেখ না করলেও র্যাবের শেখ হাসিনার সময়ে ইন্টেলিজেন্স ইউনিটে কুখ্যাত সিনিয়র কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান, পরবর্তীতে মেজর জেনারেল হয়ে বরখাস্ত হন, এবং লেফটেন্যান্ট কর্নেল মুজিব, যিনি পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল হয়েছিলেন। শেখ হাসিনার সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা নিরাপত্তা বাহিনীগুলোর কাঠামো ও তার ভেতরকার চুক্তিগুলোর প্রকাশ্য পুনর্মূল্যায়ন করা জরুরি বলে মনে করছে কমিশন। সেই সঙ্গে জঙ্গিবাদ বিরোধী বয়ানের সঙ্গে কিভাবে দীর্ঘমেয়াদে বিদেশি প্রশ্রয় এবং সহায়তাকে চালু রেখেছিল তা অনুধাবন করতে না পারলে প্রতিষ্ঠানগুলোর নিপীড়নের মাত্রা ও সেই সময়কার পরিস্থিতি বোঝা যাবে না এবং দীর্ঘদিনের প্রশ্নহীনতারও অবসান ঘটবে না বলে অভিমত দিয়েছে গুম কমিশন। 2025 সালের 6 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুমের সঙ্গে জড়িত থাকার সন্দেহে 11 ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক ও পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এই জেনারেলরা যখন ডিজিএফআই নেতৃত্বে ছিলেন তখন ব্রিগেডিয়ার আজমি, লেফটেন্যান্ট কর্নেল হাসিন, রাষ্ট্রদূত মারুফ জামান এবং আরও অনেককে জেআইসিতে মূল আয়নাঘর যেটি আটক রাখা হয়েছিল। জেআইসির কার্যক্রম ডিজিএফ এর অধীনে পরিচালিত হয়, যার নেতৃত্বে থাকেন মহাপরিচালক ও ডিজিএফ এর সিটিআইবির পরিচালক সরাসরি জেআইসির তত্ত্বাবধানে থাকেন। ওই কর্মকর্তাদের সময় যে গুণ সংগঠিত হয়েছে তা এই জেনারেলদের সরাসরি তত্ত্বাবধানে হয়। স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সের কমান্ড্যান্ট মেজর জেনারেল কবির আহমেদ কমিশনকে জানান, ডিজিএফআইতে সিটিআইবি ডিরেক্টর থাকাকালে তিনি নিজে ব্রিগেডিয়ার আজমির বিষয়ে গোয়েন্দা সংস্থাটির দুজন মহাপরিচালক
লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম ও লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীর সঙ্গে আলোচনা করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে পর্যন্ত অভিযুক্তদের অনেকেই ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছিলেন। এছাড়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন নেতৃত্বকে পরোয়ানা জারির আগেই বিষয়টি অবহিত করা হয়েছিল। তা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো পরোয়ানা কার্যকর হয়নি। গত 21 মে সেনা সদর দপ্তর লিখিতভাবে কমিশনকে জানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে পাওয়া যায়নি এবং তাদের বর্তমান অবস্থা অজানা। কি হাস্যকর, কি অগ্রহণযোগ্য বক্তব্য সেনা সদরের। তাদের নাকি পাওয়া যাচ্ছে না, তারা ফোন ধরছে না, অথচ সেনা সদরকে আগেই জানানো হয়েছে যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হচ্ছে। তাদেরকে নজরদারির আওতায় রাখতে হতো, রাখা হয়নি। ইচ্ছাকৃতভাবে নজরদারির আওতায় রাখা হয়নি, তাদেরকে পালিয়ে যেতে সুযোগ করে দেওয়া হয়েছে। যেসব কর্মকর্তা 2025 সালের জানুয়ারিতে ক্যান্টনমেন্টে ছিলেন, কিভাবে নিরাপদ ও সুপরিচিত স্থান থেকে পালিয়ে গেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে গোম কমিশন। কমিশন বলছে, আইসিডি থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পরোয়ানা জারির বিষয়ে জানানো হয়েছিল, কিন্তু ঊর্ধ্বতন এসব কর্মকর্তার বিষয়ে সতর্ক করার পরও তাদের পালিয়ে যেতে বাধা দেওয়া হয়নি। বলা হয়েছে তাদের মধ্যে অন্তত 3 জন অবসরোত্তর ছুটিতে ছিলেন। এদিকে পিআরএল-এ থাকা কর্মকর্তারা চাকরিরত কর্মকর্তাদের মতোই আইনি কাঠামোর আওতায় থাকেন। তাদের বিদেশ ভ্রমণের জন্য প্রতিষ্ঠানের অনুমতি দরকার হয়। পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় আইসিডি 2024 সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে তাদের পাসপোর্ট বাতিলের সুপারিশ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই সুপারিশ অনুমোদন করে, কিন্তু তারপরও এত উচ্চ পর্যায়ের ব্যক্তিরা যদি কোনো পরিণতি ছাড়াই বিচারের আওতা থেকে পালিয়ে যেতে পারেন, তাহলে হয়তো প্রতিষ্ঠানের ভেতরে জবাবদিহির চরম অনীহা রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর ভেতর থেকে অনেকে গোম কমিশনকে জানিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্ত এসব জেনারেলের পালিয়ে যেতে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। গভীর প্রাতিষ্ঠানিক ক্ষতির সৃষ্টি করেছে নিরাপত্তা বাহিনীগুলোর ভেতরেও। শেখ হাসিনা গোম খুনের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সর্বোচ্চ স্তরে ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, যিনি শেখ হাসিনার আত্মীয় বটে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, তারা গুম, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যার আদেশ দিতেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। তো প্রিয় দর্শক, আবার একটু রিক্যাপ করছি। মহিলা কর্মকর্তারা সেই সব গোয়েন্দা অধিদপ্তরগুলোতে, সেই সব গোয়েন্দা সেলগুলোতে যেখানে বন্দীদের গুম করে নিয়ে নির্যাতন করা হতো, সেখানে মহিলা কর্মকর্তারা দায়িত্ব পালন করতেন। তারা সেটি সহ্য করতে পারতেন না। যেই নির্যাতন বন্দীদের উপর চালানো হতো, মহিলা বন্দীদের উপর বিশেষভাবে চালানো হতো, সেই নির্যাতনগুলো সেখানকার মহিলা কর্মকর্তারা সহ্য করতে পারতেন না। আর তাতে করে তারা কান্নাকাটি করতেন। অনেক সময় কান্না করে সেই মহিলারা বেরিয়ে যেতেন সেই নির্যাতনের জায়গা থেকে। বিশেষ যন্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হতো, যন্ত্রগুলো ভেঙে যেত আঘাতের কারণে, তারা যন্ত্র রিপ্লেস করত। এইভাবে তারা নির্যাতন চালিয়েছে মহিলা বন্দীদের উপর। পুরুষদের উপর তো চালিয়েছি, মহিলাদের উপর এরকম নৃশংস নির্যাতন চালিয়েছে এই হাসিনার গুম বাহিনী, হাসিনার ডিজিএফআই, হাসিনার এনএসআই। সেই জন্যই এই সরকার, হাসিনা সরকার পতনের পর কথা উঠেছিল যে এই বাহিনীগুলোকে ভেঙে দিতে হবে। এই বাহিনীগুলোর কোনো প্রয়োজন নেই। এই বাহিনীগুলো সেনাবাহিনী সরাসরি নিয়ন্ত্রণ করে না। শেখ হাসিনা ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী, শেখ হাসিনা সরাসরি নিয়ন্ত্রণ করতেন এবং তার কাছে বাহিনী প্রধানরা জবাবদিহিতা করতেন। কোনো জবাবদিহিতা ছিল না আসলে তাদের। শেখ হাসিনার ইচ্ছে তারা পূরণ করতেন, বিনিময়ে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এখন তারা দেশ ছেড়ে পালিয়েছেন। এবং বর্তমান সেনাবাহিনী, সেনা সদর, সেনাবাহিনী বলা ঠিক হবে না, সেনাবাহিনী যারা ঊর্ধ্বতন আছেন বর্তমানে, তারা তাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। এবং আমাদের জানা আছে আয়নাঘর পরিদর্শনে বাধা দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টাকে। স্ট্রাগল করে আয়নাঘর পরিদর্শন করতে হয়েছিল। শুধু তাই নয়, সেখানে অপরাধের সমস্ত আলামতগুলো মুছে ফেলা হয়েছিল। দিনের পর দিন লেগেছে এগুলো করতে, নির্বিঘ্নে এই কাজগুলো হয়েছিল। সেনা সদর জানতো না এই বিষয়ে, সেনাবাহিনী প্রধান জানতেন না। যদি তিনি না জানেন যে অপরাধের চিহ্নগুলো মুছে ফেলা হচ্ছে, আয়নাঘর মিলিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি থাকেন কি করে? তার কাজটি কি? এই প্রশ্নের জবাব আমরা এখন হয়তো পাচ্ছি না, কিন্তু একটা সময় আসবে এই প্রশ্নের জবাব দিতে হবে। ওয়াকারুজ্জামানকে দিতে হবে, তার যারা ডাউন লাইন আছেন তাদের দিতে হবে। তারা কাকে কাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন, এইসব অভিযুক্ত জেনারেলরা কিভাবে পালিয়ে গেল, এই সব কিছুর জবাব একদিন তাদের দিতে হবে, দিতেই হবে।